স্বাস্থ্য শিক্ষার মতো জায়গা থেকে টাকা ফেরত আসে, যেটা সহজেই একটা মানুষের দৃষ্টিতে পড়বে যে এত ইম্পর্টেন্ট দুটো খাত থেকে কেন টাকা চলে আসে। বাজেট একটা সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব, ব্যয়টিও সম্ভাব্য, আয়টিও সম্ভাব্য। এই যে সম্ভাব্য শব্দটা যেখানে আছে সেইখানে আমাদের অর্জনের ক্ষেত্রেও কখনো যথাযথ অর্জন হবে, কখনো যথাযথ অর্জন হবে না। বাজেট একটা সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব, তবে শুধুমাত্র বাজেট আয় ব্যয়ের হিসাব নয়, এটা একটা রাজনৈতিক দর্শনের প্রতিফলনও বটে। আপনারা খুব ভালো জানেন, আপনারা অনেকেই এই কাজগুলি অনেক দিন থেকে করছেন, আমার থেকে বেশ ভালো জানেন আপনারা। এটা একটা রাজনৈতিক দর্শনের প্রতিফলনও বটে। আর যে কথাটা সেটা হলো যে একটা সম্ভাব্য আয় এবং ব্যয়, ব্যয়টিও সম্ভব, আয়টিও সম্ভব। আমি আশা করছি যে এই খাত থেকে আমার 10 টাকা আসবে, আমি আশা করছি যে এই কাজটি আমি এই সময়ের মধ্যে করে ফেলতে পারবো। তো এই যে সম্ভাব্য শব্দটা যেখানে আছে সেইখানে আমাদের অর্জনের ক্ষেত্রেও কখনো যথাযথ অর্জন হবে, কখনো যথাযথ অর্জন হবে না। এটি আমাদের এই শব্দটাকে বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারবো যে এই যে আমাদের যে এই আমরা ধরুন ঠিক মতো ব্যয় হয় নাই কোনো দপ্তরের, এই ওর মধ্যেই এই বিষয়টি আছে, ওই কথাটির মধ্যেই যে এটি সম্ভাব্য ব্যয়, সম্ভাব্য বরাদ্দ। আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই যে আমাদের এই সক্ষমতা বৃদ্ধি হোক এবং এই সক্ষমতার সুফল এদেশের মানুষ পাক। দিন শেষে তো মানুষের ভালোর জন্যই তো বাজেট, মানুষকে ভালো রাখবার জন্য, মানুষের কল্যাণের জন্যই তো বাজেট। এবং উন্নয়ন প্রকল্পগুলো যেগুলো আমরা একেবারে হয়তো আপনাদের ব্যাখ্যায় আমাদেরও এটি একটা কনসার্ন যে আমরা সব ক্ষেত্রে পুরোপুরি অর্থ ব্যয় করতে পারছি না। আমি টাকা দিচ্ছি কিন্তু ব্যয় করতে পারছি না। কিন্তু আপনারা একটা জিনিস নিশ্চয়ই জানবেন, আপনারা জানেন, সেটি হলো যে প্রতি বছর আমাদের বাজেট বরাদ্দ বাড়ছে প্রতি বছর। ঘাটতির জায়গাটা কিন্তু আমাদের 10 টাকা দিয়েছিলাম, ওই সময় 8 টাকা খরচ করেছে, তাহলে 2 টাকা খরচ করতে পারে নাই। তারপরে যখন 20 টাকা দিলাম তখন কিন্তু ওই 10, 10, 20 ওর 8, 8, 16 করছে, 4 করতে পারে নাই তা নয়। ওইখানেও যায় দেখা যাচ্ছে ওই 2-এর ঘাটতি। আমাদের বৃদ্ধির পরে যে তাদের কিছুটা সক্ষমতা বাড়ছে, আমরা যে একেবারে আশাহত নই। আমাদের বাজেট বৃদ্ধির সঙ্গে আমাদের ওই যেটি আমাদের না পারার কথা, না পারার কষ্ট, সেই কষ্টটা কিন্তু আমাদের যে বেড়েই যাচ্ছে তা নয়। আমরা কিন্তু মোটামুটি এই কষ্টটাকে অনেকটাই মিনিমাইজ করবার মতো অবস্থায় যাচ্ছি এবং ডে বাই ডে আমরা এটি চেষ্টা করছি। আমরা নতুন করে চিন্তা করছি কি করে প্রকল্প পরিচালক যারা হবেন তাদের সক্ষমতা বাড়ানো যায়। এই বিভিন্ন বিষয়গুলোই সব ক্ষেত্রে আমার যে কম্পোনেন্টগুলো আছে একটা প্রকল্পের, সেই কম্পোনেন্টগুলো কি করে আমার সহজলভ্য হয়, কি করে তাড়াতাড়ি পাই। আমাদের বড় বিষয় যেটি আছে সেটা আপনারা জানেন যে আমাদের ভূমি অধিগ্রহণ একটা বড় বিষয় আছে বাজেট বাস্তবায়ন, আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্র আছে যে একটা প্রকল্পে, এই প্রকল্পের আকারেই কিন্তু বাজেটের উন্নয়নের যে এই বিষয়গুলো এই প্রকল্পের এই এডিবির মাধ্যমেই এগুলো ব্যয় হয়। জন্য আমি প্রকল্প নিয়েই টান দিলাম, প্রকল্প নিয়েই কথাটি বলছি। যেগুলো হবার কারণ যে আমাদের কিছু আমদানি নির্ভর বিষয় থাকে, আমাদের ন্যাচারাল ক্যালামিটির উপরে অনেকটা নির্ভরশীল হতে হয়, সেই আশঙ্কা থাকে আমাদের। তারপরে আমাদের লোকাল মার্কেটে ফ্ল্যাকচুয়েশন আছে। আমরা দেখেছি যে হঠাৎ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে গেল,
আমি আরেকটু করে বলি যে যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো স্টিল খাত। তো স্টিল খাতে আমাদের এত দাম বেড়ে গেল, আপনারা জানেন এগুলো। এই স্টিল খাতে দাম বেড়ে যাবার কারণে আমাদের প্রকল্প ব্যয় বেড়ে গেল। ধরেন আমরা পিপিএ অনুযায়ী একজন ঠিকাদার নিয়োগ করলাম, তারও একটা চিন্তা ছিল আমি এই টাকা দিয়ে এই কাজটা করে ফেলবো। যখন দেখা গেলো অ্যাব্রাপ্টলি হাই হয়ে গেল, তখন সেও 10 দিন বলে যে ঠিক আছে 10 দিন দেখি, তো 11 দিনের দিন করব। 11 দিনের দিন তো দামটা কমতে পারে, হয়তো বা কমবে, হয়তো বা কমবে না, কিন্তু ও একটা চান্স নেয়, হোপ এগেনস্ট হোপ, যে দেখা যাক ওই দিন যদি দামটা কমে তাহলে তখন করব, আর নাও যদি কমে বাধ্য হয়ে করলে শেষের সময় করব। আমাদের এই প্রকিউরমেন্ট প্রসেস আমাদের অনেকটাই আধুনিক হয়েছে এখন ইজিপির মাধ্যমে। আমরা যে এই প্রকল্প এই যে টেকনিক্যাল এভলিউশন কমিটি বা এগুলো অনেকটাই আধুনিক হয়েছে, আমরা করছি। কিন্তু তারপরেও এই ব্যাপারগুলো বরাবরই একটা কারিগরি বিষয়। এটা উত্তরোত্তর এর উন্নয়ন, উত্তরোত্তর এর ফাইন টিউনিং করা, এটি প্রচেষ্টাটা আমাদের আছে। তো এটা ঠিক যে আমরা সবটাই করে ফেলেছি এমনটা দাবি আমরা করছি না, বাট এইটুকু আপনার বিবেচনার জন্য আমি কথাটা বলবো যে আমরা করছি। স্বাস্থ্য শিক্ষার মতো জায়গা থেকে টাকা ফেরত আসে, যেটা সহজেই একটা মানুষের দৃষ্টিতে পড়বে যে এত ইম্পর্টেন্ট দুটো খাত থেকে কেন টাকা চলে আসে। এটা সত্যি আমাদেরও ভাববার বিষয়। আমরা এটা নিয়ে ভাবছি যে এই খাতগুলোকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, যাতে করে তারা প্রকল্পগুলো যথাসময়ে করে ফেলতে পারে, করে নিতে পারে। আমি একদমই আপনার কথাটা অস্বীকার করব না, আমি কথাটা আংশিকভাবে বলবো, এরকম হলেও হতে পারে। কিন্তু আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী যদিও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমাদের সরকারের নির্দেশনা, আমাদের সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আমাদের নির্বাচনী ইশতেহার, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমাদের এসডিজি, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা, আমাদের ডেল্টা প্ল্যান, সব কিছুই এর সঙ্গে আছে। শুধুমাত্র মন্ত্রণালয় ইচ্ছা করলে তার মতো করে এটা থ্রো করে এমনটা নয়, কিন্তু অনেকটা তাদের চাহিদাগুলো তারাও থ্রো করে। সেজন্য তারা ওই গতবার চেনা পথে হাঁটবার একটা প্রবণতা তাদেরও থাকে। এটা যে নয় একেবারে অস্বীকার করবার মতো বিষয় আমি দেখছি না। দেখুন, এই বিষয়গুলো এনবিআর দেখে এবং এনবিআর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে এগুলো করে। এটা তো আমাদের বাজেটের ভলিউম বাড়ছে, 10 টাকা 10 টাকা করেও তো বাড়বে, বিভিন্ন জায়গায় বাড়বে। তো আমাদের এখনও অনেক বাড়ানোর স্কোপ আছে, কারণ আমরা জিডিপির যে অংশ বাজেটে ব্যয় করি এর থেকে বেশি করবার আমাদের প্রয়োজন আছে। আমাদের জিডিপির ভলিউম অনেক বড়, কিন্তু বাজেট এখনও সেই লাইনে আমরা যেতে পারছি তা নয়। যাবো ইনশাল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে আমরা ইনশাল্লাহ পৌঁছব। এবার আমরা বাজেটের যে আকারটা বলেছি, ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাজেটের আকার কত হচ্ছে। সেই আকারটি যদি গত বছরের বাজেটের সঙ্গে তুলনা করেন বা আগের ধারাবাহিক বাজেটগুলোর সঙ্গে তুলনা করেন, তাহলে দেখবেন যে এই আমাদের পরিমাণটা বৃদ্ধি করা বা বাজেটের আকার বৃদ্ধির হারটা আগের মতো নয়, আগের থেকে কম। আগে যে হারে আমরা একটি বছরের বাজেটের পরবর্তী বাজেটের সঙ্গে আমরা তফাৎ করতাম, আকার বৃদ্ধি করতাম, এবার কিন্তু সেই পরিমাণ আকার বৃদ্ধি হচ্ছে না। সেই পরিমাণ এডিবির ক্ষেত্রেও তাই, টোটাল বাজেটের ক্ষেত্রে তাই। এডিবির ক্ষেত্রে তো আপনারা দেখেছেন যে আমরা
সামান্য বৃদ্ধি করেছি। আমরা বৃদ্ধি করেছি, এই যে সামান্য বৃদ্ধির পিছনেও আপনার এই প্রশ্নটির উত্তর আছে, সেটি হলো ইনফ্লেশনকে আমরা গুরুত্ব দিচ্ছি, অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইনফ্লেশনকে মোকাবেলা করবার। আর ইনফ্লেশন তো শুধু পরিকল্পনা মন্ত্রণালয় মোকাবেলা করবে না, এর জন্য আমাদের নীতি সুধার আছে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ট্যাক্সের বিষয় আছে, আমাদের এই এনবিআর আছে, যে তারা সব অন্যান্য ক্ষেত্র আছে, আমাদের খাদ্য মন্ত্রণালয় আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারাও ইনফ্লেশন রোধ করবার জন্য সাপ্লাইটা বৃদ্ধি করবে। সাপ্লাই বৃদ্ধি হলে তো মার্কেটে তার প্রভাব পড়বে। এগুলো কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় বা পরিকল্পনা কমিশন ইটসেলফ এই জিনিসগুলোর জন্য রেসপন্সিবল নয়, বা এগুলো তারা শোল্ডারও করে না। এগুলো টোটাল সিস্টেমের মধ্যে আমরা এগুলোকে মেনে নিই, টোটাল সিস্টেমের মধ্যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। কিন্তু এগুলো যদি যখন একেবারে পিন পয়েন্টেড করবেন একটা দায়িত্ব নিয়ে কথা, সেটা কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলবে অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য সংশ্লিষ্টরা। আমরা মূলত যে জিনিসটি ওন করি সাংঘাতিকভাবে, সেটা হলো এডিপি ডেভেলপমেন্ট, যেটি মানুষের কাছে দৃশ্যমান হয়। সেই দৃশ্যমান ডেভেলপমেন্টগুলো আমাদের এইখান থেকে হয়। এই প্রকল্প বাছাইয়ের মধ্যেও আমাদের এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার একটা প্রবণতা আছে, নির্দেশনা আছে। অপ্রয়োজনীয় প্রকল্প, মার্কেটে একটা অপ্রয়োজনীয় প্রকল্প যাবে, ওইখানে টাকার একটা প্রভাব সৃষ্টি হবে, যেটি নন প্রোডাক্টিভ খাত, যেটি আবার মার্কেটে উঠে আসবে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে ওর একটা কুপ্রভাব পড়বে। তো সেই জন্য আমরা ওই বিষয়গুলোও বিবেচনা করছি, জন্যই আমি আপনাকে বলি যে আমরা এডিপির সাইজও গতানুগতিকভাবে যেভাবে বাড়ানো হয় সেভাবে আমরা বৃদ্ধি করি নাই। অনেক ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার প্রয়োজন আছে, কারণ গ্লোবাল অর্ডারটা আজকে একটু ডিস্টার্ব। এই আমরা প্রচলিত যেভাবে চলছিলাম সেই চলাটা আমাদের কোভিড একবার আমাদেরকে বড় ধাক্কা দিয়ে গেল, আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের আরেকটা ধাক্কা দিয়ে গেল, আবার মিডল ইস্ট ক্রাইসিস সেগুলোও ধাক্কা দিবে করছে। এই অবস্থায় আমরা চেষ্টা করছি। দেখেন, এই যে মূল্যস্ফীতির ব্যাপারটা, আপনারা একবারে সবাই বিশেষজ্ঞ, আপনারা এগুলো নিয়ে বিস্তর কাজ করেন। ভর্তুকিটাকে আমরা ওইভাবে দেখি যে এই ভর্তুকি দিয়ে আমার রিটার্নটা কত মানে আসছে। আমি একটা কৃষককে যদি 10 টাকা দিই, তাহলে সেই 10 টাকা দিয়ে ও ন্যাশনাল ইকোনমিতে ও কন্ট্রিবিউট কতখানি করতে পারছে। আমি যদি ওকে ঠিক সময় এবং সহজ মূল্যে সার দিতে পারি, পানি দিতে পারি, মানে বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতের ভর্তুকি আছে, তাহলে কৃষিতে তার একটা ভূমিকা রাখবার একটা সুযোগ সৃষ্টি হয়। এই ভর্তুকিটা আমাদের কাছে আবার ঘুরে আসছে অ্যাসেট হিসাবে, যে এইখানে ভর্তুকি দিলে সেটিকে আমরা আবার ক্যাশ করতে পারছি। আমরা আজকে আমাদের ফসল উৎপাদন 4 কোটি মেট্রিক টন আমরা ধান উৎপাদন করছি। এটা কৃষকের পাশে এই গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল জন্য সময় মতো, এই যে এতদিন এই সময়টায় আপনারা জানেন না, সেই ইউক্রেন আমাদের এই নন ইউরিয়ার একটা বড় সোর্স, ইউক্রেন, রাশিয়া, এই জায়গাগুলোতে, এবং সেই জায়গাগুলো থেকে আমরা সার আনি। কিন্তু সেই ভর্তুকি দিতে যে আমরা আমাদের যে পরিমাণ, অর্থের পরিমাণ অনেক বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু কৃষক পর্যায়ে আমরা ভর্তুকিটা অব্যাহত রাখছি এবং তার রিটার্ন আমরা পাচ্ছি, প্রতিনিয়ত রিটার্ন পাচ্ছি। চিন্তা করেন 70 কোটি দেশের মানুষের যদি খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত না করা যেত, এই এত সময় ধরে আমরা দেশ পরিচালনা করছি। আর যাই হোক, খাদ্যের দাবি নিয়ে, হ্যাঁ, গরিব মানুষের কাছে, যার কাছে টাকা নেই, তাকে যদি 10 টাকা কেজিও চাউল দেন, 10 টাকা জোগাড় করতে পারবেন, সেই প্রবলেমটা তো আছে, যেটা আমরা স্বীকার করি। কিন্তু তারপরেও আমরা খুব মোটা দাগের কথাটা বলতে চাই, খুব স্পেসিফিক ভাবে বলতে চাই।
যে খাদ্য নিয়ে হাহাকার হয় নাই, এবং এটা হয় নাই মানে আমরা এই দেশটিকে খাদ্য নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে পেরেছি। এটা এর পিছনে ভর্তুকি আছে, কৃষিখাতে ভর্তুকি আছে, বিদ্যুতের ভর্তুকি আছে, এই বিভিন্ন ভর্তুকির মাধ্যমে কিন্তু আমরা এই ধারাটা অব্যাহত রাখতে পারছি। একটা ডেভেলপিং ইকোনমিতে, কন্ট্রোলড ইকোনমিতে আমরা বৈষম্য নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু আপনি বোঝেন যে একটা উদারনৈতিক ইকোনমিতে বৈষম্য নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন। আমি শুয়ে থাকবো, আমার আয় বেড়ে যাবে, আপনি উদয়স্ত পরিশ্রম করবেন, আপনার আয় আমার আয়ের সমান হবে, এমনটা কিন্তু ভাবার বিষয় নয়। এখানে উদ্যোক্তা তৈরির ব্যাপার আছে। উদ্যোক্তা হচ্ছে ব্যক্তি উদ্যোক্তা হবার কারণে একজন আয় বেড়ে যাচ্ছে। এই বৈষম্যগুলো এই ধরনের আমাদের উদার অর্থনীতিতে এই বৈষম্যগুলোকে আমরা যেভাবে নিয়ন্ত্রণের কথা ভাবি সেভাবে নিয়ন্ত্রণ করতে আমরা পারবো না। কিন্তু বাস্তবতা এটা কন্ট্রোলড ইকোনমি যদি হতো, তাহলে এটা রেজিমেন্টেড মানুষ নিয়ে যদি কাজ হতো, তাহলে হয়তো বা ভিন্ন কথা হতো। না, আমি এইটার সঙ্গে একমত নই। কারণ আপনি যদি আমার সঙ্গে এই বগুড়া, টাঙ্গাইল এই রাস্তায় যান, দেখবেন যে জয়পুরহাটের মুরগি গাড়িতে আসছে, পঞ্চগড়ের মুরগি আসছে ঢাকায়। তাহলে এর বেনিফিটটা কি পঞ্চগড়ের খামারি পাচ্ছে না? সাপ্লাই বাড়ালেই ডিমান্ডটা কমে যাবে। অর্থনীতির মূল সূত্রগুলোকে তো আমরা বাইপাস করতে পারবো না। অর্থনীতির একেবারেই প্রাথমিক যে সূত্রগুলো, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই উৎপাদনশীলতা আরও বাড়াতে হবে। সেটা বাড়ালেই আমরা আমাদের সুবিধাটা পাব। আমি অস্বীকার করব না, দুর্নীতি আমাদের সমাজ থেকে আমরা তুলে ফেলতে পারছি, এমনটা দাবি অন্য কেউ করে কিনা আমি জানি না, আমি করি না। দুর্নীতি আমাদের আছে, এবং আমাদের এই অগ্রগতি, আমরা এই দুর্নীতিকে পাশ কেটেই এই অগ্রগতি করছি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার কথা বারবার বলেছেন। এই স্বচ্ছতার আমি রিসেন্ট একটা স্বচ্ছতার কথা বলি, আপনি হয়তো আমার সঙ্গে ভিন্নমত করবেন। আগে এই হাই স্কুলের নিয়োগ হতো, নিয়োগ কমিটিতে থাকতো সবচেয়ে বড় কর্মকর্তা হলো টিপিও। এই শুক্রবারে নিয়োগ হবে আমার উপজেলায় একটা স্কুলে, এডিসি থাকবে, ডিসির প্রতিনিধি। সরকার এখন আইন করছে ডিসির প্রতিনিধি থাকবে। তো একজন এডিসিকে ম্যানেজ করা আর পার্শ্বের স্কুলে, উত্তরামপুরের হাই স্কুলের হেডমাস্টারকে ম্যানেজ করা কিন্তু এক কথা নয়। উনি ওইখানে বসলে উনি হেড অফ দ্য টিম হবেন, কিন্তু যদিও অফিসিয়ালি হেড অফ দ্য টিম ওই স্কুলের প্রধান শিক্ষক বা সভাপতি টিমের, কিন্তু যেখানে এডিসি বসবেন। এটা কেন করছে এই লক্ষ্য নিয়ে যে এগুলো যেন নিয়ন্ত্রণ করা যায়, দুর্নীতিটা যেন নিয়ন্ত্রণ করা যায়। আমরা প্রকল্প প্রস্তুত প্রক্রিয়া থেকেই ব্যাপারগুলো সতর্ক দৃষ্টি রাখবার চেষ্টা করছি। বাট আপনারা জানেন যে প্রকল্প প্রস্তুত করে কনসার্ন মন্ত্রণালয়। এইখানে কিছুটা সংকট আছে, কিছুটা অসুবিধা আছে, যে আমাদের সবার মানসিকতা একরকম নয়। জন্য উৎস থেকে তারা কিছুটা পারপাসলি একটা প্রকল্প ওভারকস্টে রান করায় শুরু থেকেই। সেটি আমাদের লেভেলে এসে এটা বের করাটা আমার কাছে কঠিন মনে হয়েছে, যে এত বড় মোটা বই খুঁজে বালিশের দাম কোথায় ধরা আছে। কিন্তু এটা হয়তো বা ওই একটা বুদবুদের মতো হয়তো বা আমরা বের করছি, এর বাহিরেও অনেক কিছু হয়তো বা
হয়ে যায়, হয়ে গেছে, সবটা আমরা জানি না। তবে আমরা সতর্ক আছি, বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয়। আমি তো এই ক্ষেত্রে কিছুটা উদারতা দেখাই। আমার মন্ত্রী মহোদয়, আমি ফাইলগুলো দেখছি যে উনি প্রত্যেকটা ফাইলই পুঙ্খানুপুঙ্খ দেখেন। এই বয়সে উনি যেভাবে ইভেন ক্যাবিনেটেও উনি যেসব কথাবার্তা বলেন, মানে নথি পুরোপুরি না দেখলে ওইসব কথা বলা যায় না। আমরা এটা দেখছি। আমাদের কাছে সমস্যাটা যখন আমাদের কাছে এসছে, নিশ্চয়ই আমরা সমাধানের দিকে এগিয়ে যাব। আমি মনে করি যে মূল্যস্ফীতি আমাদের মূল চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির অনেকগুলো, আমি কথা বললাম একটু আগে, আপনারা দেখেছেন মূল্যস্ফীতির যে কারণগুলো আছে, সেই কারণগুলো আমাদের দেশের এই মূল্যস্ফীতি তো একটা মানুষের অত্যন্ত জীবনযাত্রা শক্ত করে ফেলছে, এটা সত্যি। এটা নিয়ে আমরা চিন্তিত, এবং এই নিয়ে আমেরিকার অর্থনীতিবিদরাও মূল্যস্ফীতি নিয়ে তারা চিন্তা করেছে, এবং তারা একটা নতুন শব্দ, যে শব্দটা আগে আমার শোনা ছিল না, স্ট্যাগফ্লেশন বলছে, যে আমরা ইনফ্লেশন রোধ করতে যাই ইকোনমিকে যখন ছোট করে ফেলবো, তখন আবার স্ট্যাগনেন্ট হয়ে যাবে ইকোনমি না বড় হলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না। তো একদিকে আপনার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, ওই লোকটাকে যদি কোনো কর্ম না দেন, তাহলে ও বাজার থেকে জিনিস কিনবে কি? কিনতে পারবে না। আবার যে লোকটা কর্ম করছে, তাকে যদি আপনি ন্যায্য মূল্যে জিনিস না দেন, তাহলে তো ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। তো এই যে একটা জটিল সমীকরণ, এটা গোটা পৃথিবী এটা ভুগছে। আমরাও ইনশাল্লাহ এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা এগুলো ওভারকাম করবো একসময়। এই মঙ্গাকে মোকাবেলা করবার জন্য আমাদের যে হাতিয়ারটি ছিল, বঙ্গবন্ধুর আদর্শ ছিল, আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, তারপর আমাদের এই বিষয়গুলোকে জনগণের দুঃখ কষ্ট দূর করবার জন্য যেই চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো সঠিক ছিল। দীর্ঘদিন এটি গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবার জন্য আমরা নিরলসভাবে আমরা আনইন্টারাপ্টেড কাজ করতে পেরেছি। আবার জনগণেরও কৃতিত্ব আছে, জনগণ এগিয়ে এসছে, তারা তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে তারা এই অবস্থাটার উত্তরণ ঘটানোর জন্য তারা আগ্রহী ছিল, এবং এই সবগুলোরই বঙ্গবন্ধুর ভীষণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব, আমাদের দলের সকল কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা, জনগণের নিজেদের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা এবং গণতান্ত্রিক অব্যাহত ধারা, এই সবগুলোরই আমি মনে করব যে এই ফসল আজকের দিনে একটা উন্নত শব্দটা ওইভাবে ওই এলাকার জন্য বলবো না, যে একটা অনেকটাই দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, মঙ্গামুক্ত একটা এলাকা হিসাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল আজকে আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক মানচিত্রে মানুষের কাছে বাংময় হয়েছে, পরিস্ফুট হয়েছে এই বিষয়গুলো।